এবার হাসিনার পাশে দাঁড়ালো জাতিসংঘ, বাতিল হচ্ছে অবৈধ ট্রাইব্যুনালের মামলা। এদিকে পুলিশ হত্যা তদন্তে ঘুম হারাম হলো এনসিপি নেতাদের। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। Accordance with international law, and that is not acceptable. The only পাঁচ আটার সময় নেই, এখন দেশের পরিস্থিতি খুব খারাপ। আমরা 5-8 দিন ভুলে গেছি। মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন, ইউনুস ভাই কোথায় যাবেন জানে না। উনি কিছু খেয়ে নিছেন। হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ড বাই? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে? যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। কেননা প্রধান আসামি শেখ হাসিনা, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর XYZ, এরপরে কুদ্দুস, জব্বার, রফিক। আরে ভাই, শেখ হাসিনা মার্ডার করবে এরে লইয়া, এরা কি সহযোগী নাকি? মামলা তো হাস্যকরী, এবং সেটা যদি তুলে ফেলে জাস্টিফাইড। ডক্টর ইউনূস সরকারের বিদায়ের মাধ্যমে বিএনপি সরকার গঠিত হলো, তখন বিএনপি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা হবে, বিচার করা হবে। হঠাৎ করে দৃশ্যপট বদলে গেল। জুলাই যোদ্ধারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়া এবং জাতিসংঘের সাম্প্রতিক কিছু বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? জাতিসংঘ আসলে কি বলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের বিশেষ প্রতিবেদনে। To immediately look into this matter and to report back to me, and I mean like immediately. গত 5ই অগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আইনি প্রক্রিয়ায় কোনো রায় বাতিল হওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এই রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে এই রায় বাতিলযোগ্য, যেহেতু পলিসি রাষ্ট্র নির্বাহী বিভাগের ব্যাপার এটা। তবে রাজনৈতিক মহলে এ নিয়ে নানামুখী বিতর্ক রয়েছে। এখনও কোনো চূড়ান্ত রায় ঘোষণা হয়নি, তাই এটি বাতিল হওয়ার খবরটি বর্তমানে একটি গুঞ্জন বা রাজনৈতিক বিশ্লেষণ মাত্র। সাবেক প্রধানমন্ত্রী এই যে মামলা এনেছেন তার বিরুদ্ধে, এই মামলাটা একটা মিথ্যা মামলার রায়। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সবসময় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের তাগিদ দেওয়া হয়েছে। that is not peace, that is not justice, that is not in accordance with international law. জাতিসংঘ স্পষ্ট করেছে যে বাংলাদেশে যে কোনো বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এবং স্বচ্ছ হয়। কোনো প্রকার রাজনৈতিক প্রতিহিংসা যেন বিচারের অংশ না হয় সে বিষয়ে তারা সতর্ক দৃষ্টি রাখছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দফতর থেকে জানানো হয়েছে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে শেখ হাসিনার অনুপস্থিতিতে এই ধরনের রায় ভিত্তিহীন বলে জানিয়েছেন জাতিসংঘ। বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আন্তর্জাতিক আদালতের আইনি প্রক্রিয়া এবং জাতিসংঘের পর্যবেক্ষণ সব মিলিয়ে শেখ হাসিনার ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে? দর্শক, খুবই চমক জাগানো একটা খবর তৈরি হয়েছে। এই চমক জাগানো খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা অনেকে হয়তো জেনে থাকতেও পারেন এরই মাঝে এই চমক জাগানো খবর। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার সাথে সাথে অনেক ঘটনা ঘটতে শুরু করেছে। তাজুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং মামলা বাণিজ্য, মানে ওই যে রাজসাক্ষী তৈরি করার নাটক সাজানোর মাধ্যমে হাজার কোটি টাকার বাণিজ্য তৈরি করা, এরকম অভিযোগ যখন উঠেছে তখন সেই ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর ঘোষণা দিয়েছেন নিষ্পত্তি হওয়া মামলা, অর্থাৎ যে মামলায় রায় হয়েছে ট্রাইব্যুনালে, সেই মামলাও খতিয়ে দেখবেন নতুন করে তিনি।
তাহলে কি শেখ হাসিনার বিরুদ্ধে যে আদেশ হয়েছে সেই আদেশে তাজুল ইসলামের অন্যরকম কোনো কারিসীমা ছিল? সেগুলো খতিয়ে দেখতে চাইছেন কেন নতুন চিফ প্রসিকিউটর? নতুন কোনো ইঙ্গিত কিংবা কোনো বার্তা আপনারা কি পাচ্ছেন? অনেক কথা বুঝে নিতে হয়, অনেক কথা মুখ ফুটে বলা লাগে না। আপনারা কি কিছু টের পাচ্ছেন? চলুন একটু জেনে দেখি গণমাধ্যমে কি চাঞ্চল্যকর তথ্য দেয়া হচ্ছে এটাকে নিয়ে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে যে মামলা চলছে, এখনো অনেক মামলা আছে, সেই মামলার ব্যাপারগুলো নথিগুলো তো ঘেটে দেখবেনি। এমনকি যে মামলার রায় হয়েছে, অন্তত 2টা বড় রায় তো আমরা দেখেছি। শেখ হাসিনার বিরুদ্ধে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড, অন্যান্য পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড আলাদা মামলায়। এই মামলাগুলো খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর। ইত্তেফাকে এই খবরটা নিশ্চিত করছি, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালের রায় ঘোষিত মামলাগুলো খতিয়ে দেখব নতুন চিফ প্রসিকিউটর। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন তিনি ট্রাইব্যুনালে বিচারাধীন ও ইতিমধ্যে নিষ্পত্তি হওয়া সব মামলাই খতিয়ে দেখবেন। ফর্মাল চার্জ থেকে তদন্ত প্রক্রিয়া পর্যন্ত সবকিছু পর্যালোচনা করে জাতির প্রত্যাশা অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন। এই যে চিফ প্রসিকিউটর বললেন, ইতিমধ্যে 24টি মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, 21টি মামলার বিচার চলছে 2টি ট্রাইব্যুনালে। আমি এসব মামলার বিষয়বস্তু দেখিনি, তবে আমি এগুলো সব দেখব। ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, তদন্ত যথাযথভাবে হয়েছে কিনা, এগুলো সব আমি দেখব। জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আমরা বিচারগুলো করতে পারি সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব এবং সেই সিদ্ধান্ত আমি নিয়েছি। রায় ঘোষিত মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে রায় হয়ে গেছে সেগুলো আমার দেখবার সুযোগ হয়নি, তবে সেগুলো সবগুলো দেখার এখন সুযোগ রয়েছে। সেগুলোও আমি খতিয়ে দেখব যে কি হয়েছে, কোন প্রক্রিয়ায় হয়েছে, সঠিক প্রক্রিয়ায় হয়েছে নাকি ভুল প্রক্রিয়ায় হয়েছে। এই টোটাল ব্যাপারটা তিনি দেখতে চেয়েছেন। কিছু কি আন্দাজ করতে পারছেন? আমার মনে হয় যে এতটুকুতেই কিছু আন্দাজ করার কথা। আমার মনে হয় যে আন্তর্জাতিক মহল, বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কর্মকাণ্ড, আদালতের কর্মকাণ্ড, শেখ হাসিনা কিংবা আসামিদের পক্ষে আইনজীবীদের হাস্যকর কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছিল নানাভাবে। সেই বিতর্ক যেন না থাকে সেই কারণে চিফ প্রসিকিউটর নতুন করে সেগুলো খতিয়ে দেখতে চাইছেন। এতে কি এরকমটাও হতে পারে যে রায় হয়েছে সেই রায়ও উল্টে যেতে পারে? হঠাৎ করেই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি সরকার কি আসলেই পুলিশ হত্যার বিচার করবে, নাকি এটাই স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? আর পুলিশ হত্যার বিচারের কথা শুরু হতেই এনসিপির নেতারা কেন এত ভয় পাচ্ছে, যারা 24 সালের জুলাই আগস্টের সেই রেজিম চেঞ্জে সমন্বয়কের দায়িত্ব পালন করছিল, তাদের চোখ মুখ কেমন যেন শুকিয়ে আসছে। আপনারা জানেন যে গত 2024 সালের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল, সেখানে জঙ্গিরা, এই ছাত্র সমন্বয়ক এরা মিলে অসংখ্য পুলিশ হত্যা করেছিল। সরকারি হিসেবে বলা হয়েছে যে 44 জন পুলিশকে হত্যা করা হয়েছে, কিন্তু বেসরকারি হিসেব মতে এই সংখ্যাটি অনেক বেশি। একটি পত্রিকা বলেছিল প্রায় 3250 জন পুলিশকে হত্যা করা হয়েছে। অনেকেই বলছেন যে শত শত পুলিশকে হত্যা করা হয়েছে। এক্স্যাক্টলি কত পুলিশকে হত্যা করা হয়েছে এই সংখ্যাটা আমরা জানতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে অনেক পুলিশ আর চাকরিতে ফিরে আসেননি। তারা কোথায় গেছেন, তারা বেঁচে আছেন কিনা, এগুলো আজও জানা যায়নি। এই পুলিশ হত্যার বিচার, পুলিশ হত্যার তদন্ত, এই বিষয়গুলো ইউনূসের 18 মাসে একদম ধামা চাপা দেওয়া ছিল। আজকে এটি নিয়ে কথা বলবার আগে আমি আপনাদের কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিও ফুটেজগুলো এ কারণে দেখা দরকার যে আমাদের একটু পেছনে ফিরে যাওয়া, এইসব ছাত্র সমন্বয়ক বা জুলাই আগস্টের এই রেজিম চেঞ্জের সাথে যারা জড়িত ছিল তাদের মুখে কথাগুলো একটু শুনি, তারপর বাকি আলোচনা। আমি নিজে আমার সাথে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিবিরের হাজারো ভাই আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে, আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোক জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাই খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য।
এই যে নাহিদের কথা বলার সময় তার চোখ মুখের যে অভিব্যক্তি, ভীষণ ভয় পেয়েছে। একজন সাবেক সমন্বয়ক হান্নান মাসুদ, এখন বোধহয় এমপি, তিনি বলেছেন যে পুলিশ হত্যার বিচার শুরু হলে তারা দেশ ত্যাগ করে চলে যাবেন। তো এই সব মিলিয়ে আবার দেখেন এই যে ব্যারিস্টার ফুয়াদের কথা দেখেন, একজন সাংবাদিকের কথা শুনলাম, একজন শিবির কর্মী, সে নিজেই স্বীকার করছে যে এটা তাদের একদম প্ল্যান ছিল যে ঢাকা শহরের সব থানা তারা পুড়িয়ে দিবে। একজন ছাত্র সমন্বয়ক হাসিব, তিনি তো বলেছেনই যে বিপ্লবের স্বার্থে তারা এই ভাঙচুর করেছে, এই থানা পুড়িয়েছে, পুলিশ হত্যা করেছে। তার মানে তাদের ভাষ্য অনুযায়ী এটা একদম ক্লিয়ার যে জুলাই আগস্টে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে। এবং এই পুলিশ হত্যাকাণ্ড এতটাই নির্মম ছিল যে সিরাজগঞ্জে একজন গর্ভবতী মহিলা পুলিশ, তাকে পর্যন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এত নৃশংস এই হত্যাকাণ্ডগুলো ছিল। আশুলিয়ায় শুনেছি 5 জন পুলিশকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে, পুলিশকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ওভারব্রিজ থেকে ঝুলিয়ে দিয়েছে, যাত্রা বাড়িতে হত্যা হয়েছে। সারা দেশব্যাপী থানা লুটপাট, থানা জ্বালাও পোড়াও এবং পুলিশ হত্যা, এটা এত ভয়াবহভাবে হয়েছে যে এটা আমার কাছে অনেক রিপোর্ট এসেছে। আপনারা জানেন যে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে অনেক রিপোর্ট করা হয়েছে এবং বিদেশে ইংরেজিতে এই রিপোর্টগুলো জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যে ছবিগুলো আমাদের কাছে এসেছে পুলিশ হত্যার, সেগুলো আসলে সহ্য করা যায় না। আমি তো বিইং এ ফিজিশিয়ান, আমার কাছে মৃত্যু, দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগী, এগুলো আমি অভ্যস্ত দেখে, কিন্তু পুলিশের এই নৃশংস হত্যাকাণ্ড, নির্যাতনের এই ছবিগুলো আসলে বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। আমি পুলিশের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা ভিকটিম যারা জীবিত আছে তাদের সাথে, মানে তাদের মানসিকতা এত ডাউন হয়ে গেছে যে তারা আসলে, এই পুলিশগুলোকে আগে অনেককে চিনতাম, তাদের সাথে কথা বলেছি, তাদের যে মনোবলটা ছিল সেটা একদম ডাউন হয়ে গেছে। ডক্টর ইউনূস 18 মাসে আমি দেখিনি যে কোনো একটা পুলিশের কাছে গিয়ে সমবেদনা জানিয়েছে বা তাদের জন্য সরকার কিছু করেছে। সেই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আজকে হঠাৎ করে আবার কেন এই আলোচনা? কেন বিএনপি সরকার বলছে যে পুলিশ হত্যার তদন্ত হবে এবং তদন্ত শেষে ডেফিনেটলি বিচার হবে? বিএনপি কি আসলেই মিন করছে, নাকি এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি? তারা কি এই কথা বলে জামাত, এনসিপি এদের চাপের মুখে রাখতে চাইছে? কারণ এনসিপির নেতারা অভিযোগ করেছে যে এই হত্যাকাণ্ড, এই পুলিশ হত্যাকাণ্ডের সাথে নাকি বিএনপিও জড়িত। আবার একজন দেখলাম প্রবাসী বোধহয়, তিনি গাড়িতে চড়ে চড়ে সরকারকে বলছে যে না, এই বিচার করবেন না, করবেন না, করবেন না। আমি জানি না সেই তরুণীটি কে বা তার এত ক্ষমতা কোত্থেকে আসে যে তিনি সরকারকে বলছেন যে বিচার করা যাবে না। তো এই ঘটনাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমরা এই দেশে রাজনীতি দেখেছি যে একটা বিষয় থেকে চোখ সরানোর জন্য আরেকটা বিষয় এনে সামনে দাঁড় করানো হয়। তো পুলিশ হত্যার বিচার কি সেরকম কিছু কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু পুলিশকে যদি ফুললি ফাংশনাল করতে হয় বাংলাদেশে, পুলিশ গত 18 মাসে যে পারফর্ম করেছে সেটা তাদের আসলে রেগুলার পারফরমেন্স না। তো পুলিশকে মানসিকভাবে চাঙ্গা করতে হলে এই হত্যার বিচার করতেই হবে। যতদূর জানি যে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বিএনপি সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চায়। এবং আমি যতদূর খবর পেয়েছি যে পুলিশ হত্যার টোটাল তদন্তটা অলরেডি পুলিশ হেডকোয়ার্টারের তত্ত্বাবধানে এটা কিন্তু করা আছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত করেছে, পুলিশ জানে কারা কোথায় কোন ঘটনা ঘটিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে, অর্থাৎ পুরো বিষয়টার একটা তদন্ত হয়ে আছে। কিন্তু ডক্টর ইউনূসের কারণে এইটি আর সারফেসে আসেনি। কিন্তু এখন একটা সরকার এসেছে, ভালো হোক মন্দ হোক, সেই সরকারের কাছে পুলিশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। এখন বিএনপি যদি পুলিশকে ফাংশনিং করতে চায়, ফুললি ফাংশনিং, কারণ অলরেডি দেখেন এই যে আমি যখন আপনাদের সাথে কথা বলছি তখন বেশ কয়েকটা ডিস্টার্বিং খবর পেলাম যে দাদাকে হত্যা করে নাতনিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পরে নাতনিকে হত্যা করা হয়েছে। এবং এই রেকর্ডিং করার আগে দেখলাম আরেকটা জায়গায় একই কাণ্ড হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে। অর্থাৎ সারা দেশে অপরাধ বাড়ছে এবং এই দেশে অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য সবার আগে যে বাহিনীটা কাজ করে সেটা হলো পুলিশ বাহিনী। সুতরাং সেই পুলিশ বাহিনীকে মানসিকভাবে ডাউন রেখে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে যদি আমরা আশা করি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ঠিক না। আর এনসিপি জামাত কেন ভয় পাচ্ছে? তাদের স্টেটমেন্ট আছে তারা হত্যায় জড়িত ছিল এই কারণে, না কি এটা আমাদের একটু জানতে ইচ্ছে করে। এবং আমি আগাম কিছু বলতে চাই না, আমি চাই পুলিশ হত্যার তদন্ত হোক, যারা প্রকৃত অপরাধী তাদের আইডেন্টিফাই করা হোক। সেটা বিএনপি কিন্তু বলেনি যে পুলিশ হত্যায় শুধুমাত্র এনসিপিকেই শাস্তির আওতায় আনা হবে বা বিচারের আওতায় আনা হবে। বিএনপি সরকার বলেছে পুলিশ হত্যার তদন্ত হবে এবং বিচার হবে।
কিন্তু ঠাকুর ঘরে কে আমি কলা খাই নেওয়ার মতো এনসিপি কিন্তু আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা বলা শুরু করছে, একদম এনসিপির এ টু জেড। আবার জামাতও দেখি এনসিপির সমর্থনে কথা বলছে। কেন? আমরা একটা ফেয়ার ট্রায়াল চাই। যদি বিএনপি এটা মনে করে যে এটা একটা স্ট্যান্ডবাজি, তারা এটা দিয়ে প্রেশার ক্রিয়েট করবে জামাত এনসিপির উপরে, তাহলে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু এটা আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি করে ভালো, বিএনপি না করলেও বাংলাদেশের মাটিতে আজ হোক কাল হোক পুলিশ হত্যার তদন্ত সাপেক্ষে বিচার হবেই। ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না, যতই দিন যাক। এই দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কত বছর পরে? ৭৫ সালে তাকে হত্যা করা হয়েছে সপরিবারে, প্রায় সব সদস্য সহ। সেটার বিচার শুরু হয়েছে ৯৬ এর পরে। সো পুলিশ হত্যার বিচার বাংলাদেশে হবেই। এনসিপির যারা যারা এই পুলিশ হত্যার সাথে জড়িত ছিল তাদেরও বিচার ডেফিনেটলি হবে। এখন হান্নান মাসুদের মতো যদি তারা দেশ ত্যাগ করতে চায় বা বিচার এড়ানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়, সেটা অন্য কথা, কিন্তু বিচার হবেই। যে তাজুল ইসলামের নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকার আসার পর ওদের একটা দায় এড়াইতে চায়, যে কারণ তাজুল ইসলাম যদি কন্টিনিউ করে তাহলে তাজুল ইসলাম পিছে যা জাজমেন্টটা তার সময় হয়েছে, আর পরে যেটা হবে সবগুলার দায় আমার উপরে বর্তায়, মানে আমি সরকারে আসি এখন। আর যদি তাকে সরাই দেওয়া হয় তাহলে বলা যাবে যে ওই পর্বে আমরা ক্ষমতায় ছিলাম না, ওখানে কি হয়েছে আমরা জানি না। আমার কাছে স্রেফ এইটা মনে হয়, এছাড়া আমি কোনো কারণ দেখি না। আওয়ামী লীগ যে বিগত 15 বছর যে মামলাগুলো করেছে, তো সেই মামলাগুলো তো আমরা জানি কিরকম মামলা, কোন ধরনের মামলা করেছে, এবং 5ই আগস্টের গায়েবী মামলা করেছে, সেটাই বলছি। ওই আলোচনা করে লাভ নাই। গায়েবী মামলা, আজগুবি মামলা, একজনের মারছে 200 জনে মিলে, মানে একজনের পিটাইছে 200 জনে মিলে। 100 যদি 200 জনে পিটায় কেমনে, খুঁজেই তো পাবে না। তো যাই হোক, ওই মামলা ছিল। এখন আজকে যারা ক্ষমতায় আসছেন, কোনো সন্দেহ না যে ওই মামলাগুলো অতীতের গুলা তুললেই কি আর না তুললেই কি, ওই যে বিগত 15 বছরের সময় যে মামলাগুলো, সেগুলো সেই মামলার বিষয়ে কোনো কথা বলা, আমি ওইটা বলছি, তুললেই কি আর না তুললেই কি, ওইগুলা অ্যাকশনে যাবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ওই মামলাগুলো নিয়ে কোনো স্টেপিং হবে না, ওগুলো দেখবেন সব অটোমেটিক আস্তে আস্তে সব মামলা নথিভুক্ত হবে। ওই রিপোর্ট নাই, সাক্ষী প্রমাণ নাই, সব এটা ক্লোজ হয়ে যাবে। আর যেগুলা এই এখন 5ই আগস্টের পরে যেগুলা তোলা হচ্ছে, এখানে দুইটা জিনিস দাঁড়ায়। এক হইলো ওই ঘটনার পুনরাবৃত্তি, যে ওরা মিথ্যা মামলা করছে আমরাও করলাম, এটা এস্টাবলিশড হয়। তাহলে যে মামলা যদি ফ্যাক্ট সত্যি, যদি মামলা ঘটনাগুলো ঘটে এবং মামলা হয়, সেই মামলা এইভাবে তোলা যায় না, সেই মামলা বিচার প্রক্রিয়ার মাধ্যমেই তুলতে হবে। সেই হিসাবে মামলাগুলো তুলে ফেললে আমার কাছে যৌক্তিক মনে হয়। কেননা প্রধান আসামি শেখ হাসিনা, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর XYZ, এরপরে কুদ্দুস, জব্বার, রফিক। আরে ভাই, শেখ হাসিনা মার্ডার করবে এরে লইয়া, এরা কি সহযোগী নাকি? মামলা তো হাস্যকরী, এবং সেটা যদি তুলে ফেলে জাস্টিফাইড। আর যদি আপনি বলেন সবকিছু শেখ হাসিনার নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে, তাদের জন্য তো আইসিটি কোর্টে মামলা হয়েছেই। যারা আজকে ক্ষমতায় আসছে তারা তাদের সহায়ক শক্তি। এইটা আওয়ামী লীগের এই আস্থা তাদের আছে। কেন আছে? ধরেন এখন ইন্ডিয়ান ভিসাটাও কিন্তু ক্লিয়ার দিয়ে দিচ্ছে, অল্প দিনের মধ্যে হয়তো ইন্ডিয়ান ভিসার একটা ক্লিয়ারেন্স আসবে। কেন আসবে? ওই ভিসাটা যদি থাকতো র্যান্ডম, তাহলে বহু লোক চলে যেত যারা আওয়ামী লীগ করে। আমরা তো আওয়ামী লীগ যারা করে বহু লোক চলে যেত ইন্ডিয়াতে, কিন্তু যেতে পারেনি ভিসা বন্ধ থাকার কারণে। আর এখন ভিসা ওপেন করার মানে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু 5 লাখ বের হয়ে যাবে। নাও দে আর ফিলিং সিকিউরড, যে আমাদের আর বাইরে যেতে হবে না। ফিরে আসার সম্ভাবনা সেটা আমি এখন বলতে পারবো না। ফিরে আসার সম্ভাবনা ভিন্ন, কারণ আমরা অলরেডি দেখছি একজন প্রসিকিউটর ছিল, চিফ প্রসিকিউটর, তাকে ওখান থেকে সরাইছে। এখন আপনি বলতে পারেন চিফ প্রসিকিউটরের কিন্তু বিরুদ্ধে কোনো কিন্তু দোষ আনে নাই, কোনো অভিযোগ আনে নাই, তাকে সরিয়ে দিয়েছে। এখন সরিয়ে দিয়ে আরেকজনকে দিচ্ছে, আমিনুল ইসলাম বলি বা দলের বলি, যাই বলি, এটা যদি ওই বিবেচনায় নেন, তাই সাধারণত দল এগুলো করে ক্ষমতা আসার পর। কিন্তু তাজুল ইসলামের বেলায় যেটা আমার কাছে মনে হচ্ছে, যে তাজুল ইসলামের নিয়োগ দিল অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকার আসার পর ওদের একটা দায় এড়াইতে চায়, যে কারণ তাজুল ইসলাম যদি কন্টিনিউ করে তাহলে তাজুল ইসলাম পিছে যা জাজমেন্টটা তার সময় হয়েছে, আর পরে যেটা হবে সবগুলার দায় আমার উপরে বর্তায়, মানে আমি সরকারে আসি এখন। আর যদি তাকে সরাই দেওয়া হয় তাহলে বলা যাবে যে ওই পর্বে আমরা ক্ষমতায় ছিলাম না, ওখানে কি হয়েছে আমরা জানি না। আমার কাছে স্রেফ এইটা মনে হয়, এছাড়া আমি কোনো কারণ দেখি না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।